হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য সাহিত্য ইতিহাসে আমি এর আগের দিন রামমোহন রায় নিয়ে আলোচনা করেছি, বঙ্কিমচন্দ্র নিয়ে অলরেডি আগে আলোচনা করা হয়েছে। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব চ্যানেলটা করলে তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত কিছু দেখতে পাবে এবং প্লেলিস্ট করা আছে, সেটা অসুবিধা নেই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, অবশ্য বন্ধুদের শেয়ার করো। আশা করছি তোমাদের কাজে লাগবে, যে সেইভাবেই তোমাদের সাথে আলোচনা করছি। তো একটু গল্পের ছড়ি আমি পড়বো, একদম খুবই গতানুগতিক ভাবে না, কিছুটা বিদ্যাসাগর নিয়ে একটু গল্প বলবো, ওনার সম্বন্ধে কিছু আলোচনা করবো, সেভাবে করি। তাহলে চলো, প্রথমে একটা দেখো লাইন দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সম্বন্ধে। তিনি ছিলেন বৃহৎ জিনিসকে ক্ষুদ্র দেখাইবার যন্ত্রস্বরূপ। তিনি ছিলেন বৃহৎ জিনিসকে ক্ষুদ্র দেখাইবার যন্ত্র স্বরূপ। এই কিন্তু একটা বিদ্যাসাগর সম্বন্ধে একটা খুবই অসাধারণ একটা উক্তি। তো এখান থেকে শুরু করছি বিদ্যাসাগর সম্বন্ধে। তো তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যাসাগরের প্রকৃত নাম কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকৃত নাম কি। এখানে আমরা লিখেছি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ইনি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তো ঊনবিংশ শতাব্দী, মন দিয়ে তোমরা শোনো, ঠিক আছে? আমি ইম্পর্টেন্ট পয়েন্ট সব লেখা আছে, কিছু গল্প কিছু কথা আমি বিদ্যাসাগর সম্বন্ধে বলবো। ঊনবিংশ শতাব্দীর বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও একটা গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলতে পারি যে আধুনিক বাংলা ভাষার জনক বলে বলা হতো। মানে সমাজ সংস্কারকও ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, তো সব মিলে তাকে কিন্তু একটা আধুনিক বাংলা ভাষার জনক বলা হচ্ছে। এবং তিনি ছিলেন কি বলতো, এই যে বাংলা যে লিপি বাংলা লিপি সংস্কার কিন্তু তিনি করেছিলেন। তিনি যে সমস্ত কিছুকে একটা বাংলা ভাষাকে যুক্তির সাহায্যে বোধগম্য করে তুলেছিলেন কিন্তু সবার সামনে। তো বলা যেতে পারে যে আমাদের যে আধুনিক সাহিত্যের তিনি কিন্তু একটা বলতে পারি যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন। তো তার জন্ম, তাহলে এই বিখ্যাত মানুষটির জন্ম কোথায়? জন্ম হচ্ছে 1820 সালে 26শে সেপ্টেম্বর। 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। এটা মেদিনীপুর দীর্ঘও হতে পারে। কোথায়? মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালে 26শে সেপ্টেম্বর। আর তার বাবার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা হচ্ছে ভগবতী দেবী। মৃত্যু 1891 সালে। এখন এর নেক্সট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে বিদ্যাসাগর উপাধিতে পান, তিনি কত সালে পান? 1839। দুটো প্রশ্ন আসছে যে এখান থেকে দুটো, এই পয়েন্টটা থেকে দুটো প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে বিদ্যাসাগর এই উপাধিটি কত সালে দেওয়া হয়? 1839 সালে। কত সালে? 1839 সালে। কিন্তু যদি বলা হয় কেন দেওয়া হয় বিদ্যাসাগর উপাধিটি, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিটি দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে থাকবে তো? এবার দেখো নেক্সট পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করছেন বিদ্যাসাগরকে, বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করছেন। এটা কে অভিহিত করছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করছেন। নেক্সট, বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের আমি একটু আগেই বললাম যে বাংলা গদ্যের জন্য, যদি এখন তুমি বিদ্যাসাগর সম্বন্ধে পড়াচ্ছি বলে, কিন্তু যখন মিক্স কোশ্চেন আসবে, যদি বলা হয় বাংলা গদ্যের জন্য কাকে বলা হচ্ছে, তখন তোমরা কিন্তু উত্তরটি কি লিখবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর আরেকটা কথা আমি এখানে এই পয়েন্টগুলো যাওয়ার আগে আমি কিছু বিদ্যাসাগর সম্বন্ধে বলি। এই জন্ম দেখলাম, মাতা পিতার নাম দেখলাম। আচ্ছা, এই যে ওনার যে গ্রামের বাড়িতে, আমি একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, এই যে ছবিতে এটা কিন্তু পৈতৃক বাড়ি। এটা কিন্তু বিদ্যাসাগরের পৈতৃক বাড়ি, ঠিক আছে? কোথায়? বীরসিংহ গ্রামে। যারা ওখানে আশেপাশে থাকো তারা তো নিশ্চয়ই জানো, যারা জানো না তাদের জন্য একটু শেয়ার করলাম। তো প্রত্যেক বাড়িতে এখন কিন্তু ওটা কি করা যায়, এটা মানে কি বলবো, গ্রন্থাগার, যেটা লাইব্রেরি, যেমন এখন লাইব্রেরি বলে বেশি শব্দই প্রচলিত, কিন্তু অ্যাকচুয়ালি ওটা বাংলা শব্দ হচ্ছে পাঠাগারে সংরক্ষিত আছে। এবং প্রায় বিদ্যাসাগরে বলতে পারো কি বলতো, মানে ওনার ব্যবহার করা প্রায় 200-র মতন বই সেখানে কিন্তু সংগ্রহ আছে। যারা ওখানে আশেপাশে থাকো তারা এটা কিন্তু ভালো করে এটা সম্বন্ধে অভিহিত জানো। নেক্সট, তাহলে এখানে দেখছি তার রচনা সমূহ।
রচনা সমূহ সঙ্গে প্রথমে একটা আমি কথা বলে দিই যে বেতাল পঞ্চবিংশ ভ্রান্তি মিলে স্বরচিত আত্মজীবনী খণ্ডিত হলেও এটা তো একটা স্মরণীয় সৃষ্টি। তো খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটা আমি একটা লাইন হিসেবে, ওয়ান লাইন হিসেবে তোমরা জেনে রাখো। নেক্সট এখান থেকে শুরু হচ্ছে, এইগুলো ইম্পর্টেন্ট। অনুবাদ গ্রন্থ। এখন অনুবাদ গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, যেটা প্রথম বিদ্যাসাগরের লেখা, কত সালে? 1847 সালে। এটি হিন্দি থেকে বাংলা অনুবাদ গ্রন্থ। অবশ্যই দেখে দেবে অনুবাদ গ্রন্থ, তার সবগুলো এখানে অনুবাদ গ্রন্থের কথাই বলবো, কিন্তু কোথা হিন্দি থেকে বাংলা অনুবাদ গ্রন্থ। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসছে, আরো প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি তাহলে কি জাতীয় গ্রন্থ? অনুবাদ গ্রন্থ। কোথা থেকে কোথা? সেটা হচ্ছে হিন্দি থেকে বাংলা অনুবাদ গ্রন্থ। কোথা থেকে, কোন হিন্দি কোন গ্রন্থ থেকে বলতে নেই, সেটা হচ্ছে বেতাল 25 অবলম্বনে, বেতাল 25 অবলম্বনে। এরপর নেক্সট হচ্ছে বাংলার ইতিহাস, সেটা হচ্ছে যে 1848, বাংলার ইতিহাস 1848, এটা একটা অনুবাদ গ্রন্থ। এটা এখানে মার্সম্যান রচিত হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রয়েছে। মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গলকে অবলম্বন করে বাংলার ইতিহাসটা বিদ্যাসাগর লিখছেন। জীবন চরিত, এটা 1849-এর লেখা। এটা চেম্বার্স, যেটা ইংরেজি সাহিত্যিক আছেন চেম্বার্সের বায়োগ্রাফিস অবলম্বনে কিন্তু এই জীবন চরিত্রটি রচিত। এখানে তোমরা এটা দেখালাম। এটা দেখো, তোমরা জানো যে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, যেটা বিদ্যাসাগর এখানে পড়াতেন, তো সেই পিকচার তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের বিদ্যাসাগর খুব একটা পরিচিত বই, সেটা তোমরা জানো, বর্ণ পরিচয়, যেটা আমরা সবাই ছোট থেকে পড়েছি। সেই বর্ণ পরিচয় আর শকুন্তলা একটা গ্রন্থ, সেটা হচ্ছে যেটা সেটাও খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো পিকচারই করলাম। আর এই যে ছবিটা, এটা কিন্তু পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্য জায়গায় বাড়ি করেছিলেন, সেইখানে কিন্তু সেই ছবিটা তোমাদের দিলাম, যেটা রিসেন্ট উনি যেটা থাকতেন মৃত্যু পর্যন্ত কিন্তু তিনি এই বাড়িতেই ছিলেন। এরপর হচ্ছে দেখো আরো অনুবাদ গ্রন্থে আরো কয়েকটা হচ্ছে বোধোদয়। 1851 সালে রচিত। এটা চেম্বার্স রুডিমেন্টস অফ নলেজ আছে একটা বই, তার সেখান থেকে অনুবাদ করে তিনি লিখেছিলেন। শকুন্তলা, যেটা আমি দেখালাম, যেটা 1854 সালে রচিত। কালিদাস, তোমরা সবাই জানো মহাকবি কালিদাস, তার যে বিখ্যাত একটা সংস্কৃত গ্রন্থ আছে ওনার, অভিজ্ঞান শকুন্তলম। তো অভিজ্ঞান শকুন্তলম এর অনুবাদ মানে ওখান থেকে অনুবাদ অবলম্বনে রচিত করেছেন শকুন্তলা গ্রন্থটি। কথামালা 1856 এসব ফেবলস অবলম্বনে রচিত। কথামালা 1856 এসব ফেবলস অবলম্বনে রচিত। সীতার বনবাস 1860, এটা লিখেছেন ভবভূতির উত্তর, যে রামচরিত বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে কিন্তু সীতার বনবাস রচিত। ভ্রান্তি বিলাস, এটা 1869 সালে রচিত। শেক্সপিয়ার, আমাদের বিখ্যাত ইংরেজি সাহিত্যিক শেক্সপিয়ার এর কমেডি অফ এরর্স অবলম্বনে কিন্তু ভ্রান্তি বিলাসটা বিদ্যাসাগর লিখছেন। এগুলো ডিটেলসে যাচ্ছি না, ওয়ান লাইন হিসেবে মনে রাখো, কিন্তু প্রশ্ন যখন এই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যখন আসে তখন কিন্তু এইভাবে এখান থেকে একটা নয় সাল আসছে এবং কার অবলম্বনে রয়েছে, তো সেটা কিন্তু সবই আসছে। এরপর চলে আসছে বিতর্কমূলক গ্রন্থ। কিছু বিতর্কমূলক গ্রন্থ আছে, সেইগুলো তোমাদের সাথে বলি। তার আগে একটু কথা বলে দিই, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলতে পারে যে পাঠ শেষ করেছিলেন। শিক্ষালাভের জন্য ঈশ্বরচন্দ্র বিশ্বনাথ গ্রাম থেকে কলকাতায় পৌঁছাচ্ছেন। যেখানে থাকতেন সেখানে তিনি পড়েছিলেন নিশ্চয়ই, কিন্তু তিনি আরো উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় আসছেন, এবং তখন তার বয়স মাত্র বলতে পারো ওই 8 বছরের মতনই ছিল, সেই সময় কলকাতায় আসছেন। আর তিনি বাকি পড়াশোনাটা কিন্তু তিনি কলকাতায় করছেন। এরপর বিদ্যাসাগর সম্বন্ধে এরপর বাকি অংশটা আলোচনা করেছি, সেটা হচ্ছে বিতর্কমূলক গ্রন্থ। আর কিন্তু তার আগে একটা বলেছি, কাজের সূত্রে তো কলকাতায় থাকতেনই, ঈশ্বরচন্দ্র পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় থাকতেন। বলা হয় যে ঈশ্বরচন্দ্র লেখাপড়া এতটাই আগ্রহ ছিল যে বাসায় যেটা তোমরা পড়েও থাকবে, আমরা যখন ছোট একটা ভূমিকা পড়ি সেখানে লেখাও থাকে যে তার আলো জ্বালার মানে যথেষ্ট আলো তাদের ঘরে পৌঁছাতো না, মানে বলতে পারো যে আলো কেনারও তাদের পয়সা ছিল না, এতটাই কিন্তু দারিদ্র্যের মধ্যে বিদ্যাসাগর কিন্তু পড়াশোনাটি করেছিলেন। তো যাই হোক, তার বিতর্কমূলক কয়েকটি গ্রন্থ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রতিটাই, সেটা হচ্ছে অতি অল্প হইল 1873 সালে লেখা, আবার অতি অল্প হইল 1873 সালে লেখা, রত্ন পরীক্ষা এটা 1886 সালে লেখা, ব্রজবিলাস 1884। যদি বিতর্কমূলক গ্রন্থ নাম বলে সেক্ষেত্রে কিন্তু এই কয়েকটি বিতর্কমূলক গ্রন্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাল সহ তোমরা কিন্তু মনে রাখবে।
মৌলিক গ্রন্থ, এখানে স্পেলিং এটা নয়, মৌলিক গ্রন্থ হচ্ছে মৌলিক গ্রন্থগুলো কোনগুলো? যেগুলো নিজে লিখেছেন সেটা হচ্ছে মৌলিক গ্রন্থ, সেটা হচ্ছে সবগুলোই নিজে লেখা, কিন্তু এখানে কিন্তু নিজে কোথা থেকে অনুবাদ করে লেখা নয়, নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে এগুলো লেখা। তো প্রথম হচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব। সংস্কৃত ভাষা, সংস্কৃত সাহিত্য বিষয়ে প্রস্তাব। তোমরা সবাই জানো যে বিদ্যাসাগর সংস্কৃত ভাষায় ভালো রকম দক্ষ ছিলেন। তো তিনি সেই বিষয়ে একটা গ্রন্থ লিখছেন 1853 সালে, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব 1857। অবশ্যই তিনি এই বিষয়ে একটা গ্রন্থ লিখবেন। তোমরা জানো যে বিদ্যাসাগরের উদ্যোগে কিন্তু বিধবা বিবাহ রহিত হয়েছিল, এবং 1856 সালে লর্ড ডানহুসি সে সময় গভর্নর ছিলেন, এবং তার সাহায্যে কিন্তু বিধবা বিবাহটা কিন্তু তিনি রহিত করতে পেরেছিলেন, অর্থাৎ বন্ধ করতে পেরেছিলেন 1856, মনে রাখবে। সেই হিসেবে তিনি একটা বই লিখছেন বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব 1857। এরপরে লিখছেন বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব 1871। এরপর নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ লিখছেন প্রভাবতী সম্ভাষণ 1863, এবং এটা খুব দুঃখজনক ভাবে লেখা, কারণ তার একটা মিত্র ছিলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। তার কন্যা ছিলেন, তার কন্যা অকাল মৃত্যুতে কিন্তু বিদ্যাসাগর কিন্তু প্রভাবতী সম্ভাষণ রচিত করে ফেলছেন। খুবই একটা বলতে পারো শোকগাথামূলক একটা গ্রন্থ। তো কত সালে লিখছেন? 1863। এরপর ব্রজবিলাস 1884, রত্ন পরীক্ষা 1886, বিদ্যাসাগর চরিত 1891 সালে লিখছেন। এরপর শিক্ষামূলক গ্রন্থ, যেটা আমাদের খুবই পরিচিত একটা গ্রন্থ, সবাই আমরা ছোট থেকে পড়েছি, সেটা হচ্ছে বর্ণ পরিচয়। যা সালটা তোমরা নিশ্চয়ই জানা দরকার। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আছে 1855। রিজু পাঠ, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে বাকিগুলো বলতে এই রিজু পাঠ এগুলো, হ্যাঁ যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, কিন্তু যারা ক্লাস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা রিডিং করে রাখো। রিজু পাঠটা একটা শিক্ষামূলক গ্রন্থ, আর সংস্কৃত ব্যাকরণ উপক্রমণিকা একটা শিক্ষামূলক গ্রন্থ। আচ্ছা, ব্যাকরণ কৌমুদি লিখছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এটা প্রশ্ন কিন্তু চলে আসে, অনেক সময় এটা কিন্তু প্রশ্নে আসে ব্যাকরণ কৌমুদির ব্যাপারে, যে ব্যাকরণ কৌমুদি কি জাতীয় গ্রন্থ আর কত সালে লেখা, এইভাবে কিন্তু প্রশ্নটা আসে। ঠিক আছে, স্পেলিংটা কারেক্ট করে নিও। এরপর ছদ্মনাম, কি কি ছদ্মনাম বিদ্যাসাগরের ছিল? তার আগে ছদ্মনাম বলার আগে একটু বিদ্যাসাগর সম্বন্ধে আবার বলে দিই কিছু কথা। তোমরা জানো যে বাংলায় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছিলেন কিন্তু বিদ্যাসাগর। সেটার একটু আগে যেটা বললাম বিধবা বিবাহ নিয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষাক্ষেত্রেও কিন্তু বিদ্যাসাগর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তো তিনি মনে করতেন যে নারী জাতির কখনো যদি একটা মহিলা, একটা সমাজের যদি নারী, কোনো মেয়ের যদি উন্নতি না ঘটে, তাই সমাজের ও সংস্কৃতির উন্নতি হওয়া কখনোই সম্ভব নয়। এবং এটা খুব বড় একটা কথা, সেই সময় বিদ্যাসাগর কিন্তু এই কথাটি কিন্তু সমাজের সামনে তুলে ধরেছিলেন তার লেখার মাধ্যমে, সমাজমূলক কাজের মাধ্যমে। তো এইভাবে কিন্তু তিনি নারী শিক্ষার প্রসারে কিন্তু এগিয়ে চলেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উদ্যোগে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, যেটা ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। হিন্দু বালিকা বিদ্যালয় যেটা কলকাতায় আছে, যা ভারতের প্রথম বালিকা বিদ্যালয়, এটা কিন্তু মনে রাখবে। এবং বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক, বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। আর যেটা বর্তমানে কি নামে পরিচিত? বেথুন স্কুল নামে পরিচিত। তাহলে বেথুন স্কুল কিন্তু বিদ্যাসাগরেরই স্কুল, যেটা আগে নাম ছিল হিন্দু বালিকা বিদ্যালয়, সেটাই কিন্তু বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত, যেটা কলকাতায় অবস্থান করছে। এরপর 1857 সালে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এবং এক বছরের মধ্যে গ্রামাঞ্চলের নারীদের মধ্যে শিক্ষা প্রসারের লক্ষ্যে বিভিন্ন জেলা ব্যক্তিগত উদ্যোগে 35টারও বেশি কিন্তু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এই হচ্ছে কয়েকটা বিদ্যাসাগর খুব গুরুত্বপূর্ণ কথা। তো তার ছদ্মনামগুলো একটু দেখে নেওয়া যাক। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই নামে তিনি রচনা করছেন অতি অল্প হলে, যেটা আমরা একটু পড়লাম। আবার কি রচনা করেছেন? আবার অতি অল্প হইল আর ব্রজবিলাস। নেক্সট ছদ্মনাম দেখো, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য, এই নামে তিনি রচনা করছেন রত্ন পরীক্ষা এক নামক গ্রন্থটি। শব্দমঞ্জরি, এটি একটা বাংলা অভিধান, এটাও কিন্তু বিদ্যাসাগর কিন্তু রচনা করেছেন।
আচ্ছা, বিদ্যাসাগর আত্মজীবনী যদি বলা হয়, তা আত্মজীবনী হলো আত্মজীবন চরিত, যেটা 1849 সালে লেখা। আর বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থ যেটা প্রভাবতী সম্ভাষণ 1863, যেটা একটু আগে বললাম, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় কন্যার মৃত্যুতে তিনি লিখছেন একটা শোকগাথামূলক গ্রন্থ। তো এই হচ্ছে বিদ্যাসাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা মধুসূদন দত্ত বিদ্যাসাগর সম্বন্ধে একটা খুব ভালো একটা উক্তি বলেছেন, যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানি মনে, দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হিমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে। মাইকেল মধুসূদন দত্ত আর বিদ্যাসাগর খুব একটা ভালো ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এবং সেই হিসেবে এবং আরো অনেক মাইকেল মধুসূদন বিদ্যাসাগর অনেক গল্প আছে, ওটা নয় অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে তার সম্বন্ধে একটা বিখ্যাত উক্তি। তো এই বিদ্যাসাগর সম্বন্ধে খুব আমি কিছুটা আমি চেষ্টা করছিলাম তোমাদের সঙ্গে গল্পের ছলে এইভাবে বলার। তো আশা করছি তোমরা তোমাদের কাজে লেগেছে, আমি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তত তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ক্লাসে।